আমার বোন সন্ন্যাসিনী হয়ে গিয়েছিল। একদিন হঠাৎ করেই সে বেরিয়ে গেল। আমার বাবা একটা চেয়ারে এসে বসলেন আর টানা 3 দিন ধরে শুধু কাঁদলেন আর কেঁদেই গেলেন। কেবল এই আবেগের বশবর্তী হয়ে চললে মহৎ কিছু ঘটা সম্ভব নয়। তাহলে আমরা কোনো গৌতমকে পেতাম না। যিশু বলেছিলেন, আমার কোনো মা নেই। শুনতে এটা মোটেও নরম সরম শোনায় না, কিন্তু বিষয়গুলো আসলে এমনই। আপনাকে দেখতে হবে যে সত্যি আপনি এটা করতে চান নাকি এ এক সাময়িক খেয়াল। হাজার হাত কালী নামে একটা জায়গা আছে। সে এক অবিশ্বাস্য রকমের শক্তির স্থল। ওখানে যিনি পৌরোহিত্য করেন, ওয়াও, তিনি নিজেই এক সাক্ষাৎ দেবী। লিঙ্গ ভৈরবী হলো সেই ধরনের শক্তি যাকে মানুষ অনেক কাজে ব্যবহার করতে পারে। তাতে মানুষ ভাবতে শুরু করে যে লিঙ্গ ভৈরবী বোধহয় ধ্যানলিঙ্গের চেয়েও অনেক বেশি শক্তিশালী। ধ্যানলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠার এক নির্দিষ্ট পর্যায়ে আমি সম্পূর্ণ আলাদা এক আচরণ ধারণ করেছিলাম, যা কিছুজন ভালোবেসেছিল আর কিছুজন ভীষণ ভয় পেয়েছিল। তো লিঙ্গ ভৈরবী অনেকটা সেই রকমই হবে। আপনি যেভাবে ভাবেন আপনার আবেগও সেভাবেই প্রকাশ পায়। আবেগ হলো চিন্তারই একটু রসালো আর ভারী অংশ। আবেগকে আলাদা করে সামলাতে হয় না। যদি আপনার চিন্তাকে ঠিক পথে রাখেন, আবেগও তাকেই অনুসরণ করবে। নমস্কার সদ্গুরু। আমি কিভাবে আমার পরিবারকে কষ্ট না দিয়ে আমার পরম সত্যের তৃষ্ণাটা বোঝাতে পারি? আমি তো বললাম, আমি পারিবারিক সমস্যা মেটানোর ক্ষেত্রে খুব একটা ভালো নই। এমনকি নিজের পরিবারের ঝুট ঝামেলাও আমি কখনো সামলাতে পারিনি। যেই ওই সব শুরু হতো আমি স্রেফ বেরিয়ে যেতাম। বড্ড বেশি নাটক। মানুষ রঙ্গ ভালোবাসে। তারা শান্ত হয়ে বসে দেখে বুঝে একটা সিদ্ধান্তে আসতে পারে না। তারা ড্রামা ভালোবাসে, বুঝলেন? কাজেই এমনটা কখনোই হয় না যে সবাই সবকিছু বুঝবে আর তারপর আপনি কিছু করবেন। এইরকম কিছুই নেই। কিভাবে বিষয়টা যতটা সম্ভব নম্রভাবে সামলানো যায় সেটা আপনাকে দেখতে হবে। আর সবার আগে দেখতে হবে আপনি কি সত্যি এটা করতে চান নাকি শুধুই একটা সাময়িক খেয়াল। খেয়ালটা যদি শুধু 1 সপ্তাহের জন্য থাকে, ঠিক আছে। ধরুন একটা ঝোঁক 5 বছর ধরে রইল, তাহলে সেটা জীবনের অনেকটা সময় নেবে, তাই না? তো পরিবার তো স্বাভাবিকভাবেই চিন্তা করবে। যদি তাদের দুশ্চিন্তা আর ভাবনা আপনার ভালো চেয়েই হয়, তবে আপনাকে অবশ্যই সেটা ভীষণ গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। কারণ আপনার জন্য চিন্তা করার অধিকার তাদের আছে। তাদের অবশ্যই চিন্তা করা উচিত। তারা যদি আপনার জন্য চিন্তা না করে, আমি সেটা সমর্থন করব না। কিন্তু যদি কোনো পরিবার শুধু বিষয়টা যদি চিন্তার না হয়ে শুধু অন্যদের ওপর নিজেদের ইচ্ছে চাপিয়ে দেওয়ার হয়, তবে আমার কাছে সেগুলোর কোনো দামই নেই। আমি সেটাকে পরিবার বলি না। তাই যদি এটা শুধু তাদের একটা জোর খাটানোর বিষয় হয় আপনার ওপর, আমি সবার জন্যই বলছি, তার মানে আপনার আসলে কোনো পরিবার নেই। যদি সেটা তাদের দুশ্চিন্তা থেকে হয়, তবে সেটা আমাদের বুঝে দেখতে হবে যে কিভাবে সামলানো যায়। একে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা উচিত। খুব জরুরি যে আপনি স্রেফ এটাকে অবজ্ঞা করবেন না। এটা বিবেচনা করা দরকার। কিন্তু এমন একটা পর্যায় আসে যার পর মানুষ ভাবতে পারে যে তারা চিন্তা করছে, কিন্তু সেটা আসলে এক ধরনের পাগলামিতে পরিণত হয়েছে। কারণ সবশেষে আমাদের ছেলেমেয়েরা কি করবে সেটা আমরা জানি না। তারা যখন বাইরে যায় আপনি জানেন না তারা কি করবে। যখন তারা বাইরে যায় আপনি জানেন না অন্য কেউ তাদের সঙ্গে কি করবে বা তাদের সাথে কি ছাইপাঁশ ঘটতে পারে। এটা তো রোজকার ব্যাপার, তাই না? তাই তো।
আপনি যদি শুধু এটাই ভাবতে থাকেন যে কি হবে কি হবে, তাহলে এটা আপনাকে পাগল করে দেবে। যে কোনো বাবা মায়ের জন্যই এটা সত্য। তাই একটা জায়গা আছে যেখানে চিন্তা শেষ হয় আর পাগলামি শুরু হয়। যদি বিষয়টা পাগলামির দিকে যায় তবে আমাদের সেটাও ভাঙতে হবে, কিন্তু চিন্তা থাকাটা ভালো, এটা থাকা উচিত। একজন অল্প বয়সী মানুষ এমন কিছু করতে যাচ্ছে যা বাকিদের থেকে একেবারেই আলাদা, তাই তারা একটু ভয় পায় আর চিন্তা করে ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, কিন্তু কোথাও তো এটা থামতে হবে। আর সবার উপরে আপনাকে জানতে হবে আপনি যা করছেন সে বিষয়ে আপনি নিজে 100% পরিষ্কার কিনা। এটা কোনো সাময়িক খেয়াল হওয়া উচিত নয়। আর সবাইকে বুঝিয়ে রাজি করাবেন, এইসব হয় না। আমি বিশ্বাস করি না যে আজ পর্যন্ত আমার পরিবার বুঝতে পেরেছে। আমার মনে হয় না তারা আজও এটা মেনে নিয়েছে। ও গিয়ে আমার বাবার সঙ্গে দেখা করেছিল। উনি এই সমস্ত আজেবাজে বিষয় একদম মানেন না। ডাক্তার না হওয়ার জন্যে উনি আজও আমাকে ক্ষমা করেননি। বুঝতে পেরেছেন? কিন্তু যেহেতু অনেক কিছু বড় হয়ে উঠেছে আর অনেক কিছুই ঘটেছে, তিনি খানিকটা বাধ্য হয়েই মেনে নিয়েছেন। তবে ভেতর থেকে এখনো পুরোপুরি মানেননি। তাই সবাইকে বোঝানোর মতো কোনো বিষয় নেই। ধরুন আমি যদি আমার বাবাকে কষ্ট না দিতে চাইতাম, বুঝতে পারছেন, আমি এখানে থাকতামই না, আর আপনার বাবারও কোনো সমস্যা থাকতো না। এটা একটা চেইন, বুঝলেন তো? আমার মনে আছে আমার বোন সন্ন্যাসী হয়ে গিয়েছিল। ও একদিন স্রেফ বেরিয়ে যায়। ও তাদেরকে বলেছিল, কিন্তু তারা ভেবেছিলেন যে ব্যাপারটা এড়িয়ে গিয়ে কোনোভাবে ওর বিয়ে দিয়ে দেবেন। তাই তারা ব্যাঙ্গালোরে গিয়েছিলেন। আমরা তখন মাইসুরে থাকতাম, তারা ব্যাঙ্গালোরে গেলেন। অনবরত সম্বন্ধ দেখা হচ্ছিল যাতে বিয়েটা ঠিক করা যায়, কিন্তু কিছুই ঠিক হচ্ছিল না। তো তারা যখন ব্যাঙ্গালোরে গেলেন, ও ভাবলো যে এরা তো আবার সেই একই কাজেই যাচ্ছে। ও বেরিয়ে গেল। সকালে ওর বোধহয় কোনো টাইপিং ক্লাস বা ওই জাতীয় কিছু একটা ছিল। ও বলে বেরিয়েছিল যে ও রামকৃষ্ণ আশ্রমে একটা অনুষ্ঠানে যাচ্ছে আর ও সন্ধেবেলায় ফিরে আসবে। কিন্তু ও আসলে চলে গিয়েছিল। আমি জানতাম ও যাচ্ছে, আমি একমাত্র জানতাম যে ও যাচ্ছে, কারণ আমি নিজেও অনেকবার বাড়ি ছাড়ার কথা ভেবেছিলাম। আমরা একটা নৌকো বানাচ্ছিলাম আর ভেবেছিলাম যে আমরা তাহিতিতে পাড়ি দেব। তো আমরা সবসময় পালানোর কথা ভাবতাম আর মাঝে মাঝে ঠিক করতাম যে সোজা বম্বে চলে যাব। সেই সময় বম্বে মানে আমাদের কাছে বিরাট কিছু ছিল। ভাবতাম কোনো জাহাজে চেপে দূরে কোথাও চলে যাব। আমি আর আমার বন্ধুরা প্ল্যান করতাম যে জাহাজের কর্মী হয়ে বিশ্বের অন্য কোনো প্রান্তে চলে যাব। কাজেই সবসময় ভাবা থাকতো যখন বাড়ি ছাড়ব তখন সঙ্গে কি কি থাকা উচিত। তো ভাবতাম যে আমাদের এসএসসি সার্টিফিকেট মানে 10ম শ্রেণীর সার্টিফিকেটটা নিতেই হবে। যেখানেই যান না কেন ওই জিনিসটা তো সঙ্গে থাকতেই হবে। তো 3 দিন আগেই সমস্ত সার্টিফিকেট এক জায়গায় জমা করা থাকতো, যেটা তালাবন্ধ থাকতো, মানে কোনো নিরাপত্তার কারণে নয়, ওটা আমার বাবার কাছে জমা থাকতো। বোন সেটা বের করে নিজের জিনিসপত্রের ভেতর রেখেছিল। তখনই আমি বুঝেছিলাম যে ও যাচ্ছে। ও নিজের সব সার্টিফিকেট গুছিয়ে নিয়েছিল, তাই আমি জানতাম যে ও যাচ্ছে। তো আমি শুধু অপেক্ষা করছিলাম, আচ্ছা কখন যাবে। তারপর ও সকালে বেরিয়ে গেল, বলল যে ও ওই ইনস্টিটিউটে যাচ্ছে। কোনোভাবে আমি বুঝেছিলাম যে আজই সেই দিন, কারণ বাবা মাও বাড়িতে ছিল না। তো সকাল 7:30টায় ও বেরিয়ে গেল।
তারপর আমি 10টায় সেখানে গেলাম, শুধু দেখতে গিয়েছিলাম যে ও সই করেছে কিনা। না, ও সই করেনি। তখনই বুঝলাম যে ও চলে গেছে। তারপর আমি সন্ধে পর্যন্ত অপেক্ষা করলাম, কারণ আমি চাইছিলাম ও যেখানেই যাক না কেন অন্তত সেখানে পৌঁছে যায়। আমি জানিও না কোথায় যাচ্ছে, অন্তত সেখানে ঠিকঠাক পৌঁছে যাক, মাঝপথেই ওকে ধরে কেউ ফিরিয়ে আনার আগে। তাই আমি সন্ধে 6টা পর্যন্ত অপেক্ষা করলাম। তারপর বাবাকে ফোন করে বললাম যে ও চলে গেছে। এরপর আমরা আশ্রমে গিয়ে জিজ্ঞেস করলাম, তারা বলল আমরা জানি না। তারা তো আর ঈশা নয়, বুঝলেন তো, যেখানে আমরা বাবা মায়েদের ঘন্টার পর ঘন্টা বোঝানোর চেষ্টা করি আর নানান বিষয়ের মধ্যে জড়িয়ে পড়ি। তারা স্রেফ বলে দিল আমরা জানি না। তো তারপর মাঝরাতে বাবা মা সবাই ছুটে ফিরে এলো, আর সেই সাথে পুরো দলবল, সব কাকা পিসি জ্যাঠা, মানে পরিবারের সমস্ত যোদ্ধারা। তারা সব চলে এলো, রীতিমতো হইচই কাণ্ড। আমার মনে আছে বাবা এসে শুধু একটা চেয়ারে বসলেন, আর 3 দিন ওই জায়গা থেকে উঠলেনই না। তিনি শুধু ওখানেই বসে রইলেন। আমি তাকে কখনো ওই রকম অবস্থায় দেখিনি। তিনি শুধু 3 দিন ধরে কাঁদলেন আর কেঁদেই গেলেন, প্রায় অবশ হয়ে গিয়েছিলেন, স্রেফ বসেছিলেন। আমি জানি মানুষটা অপরিসীম যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। আমার বোন কেরালায় ত্রিশূরে গিয়েছিল, তাই এই পুরো বাহিনী সেখানে পৌঁছল। তারা এই করব সেই করব বলতে বলতে সেখানে গেল, আর আশ্রমের গেটই খোলা হলো না। 2 দিন ধরে শুধু মেন গেটের সামনে দাঁড়িয়ে থেকে ফিরে ওনারা গেটটাই খোলেননি। ফলে এই পুরো সাহসী বাহিনী পর্যুদস্ত হয়ে ফিরে এলো। আর আমার বাবা ঠিক এইভাবেই বসে রইল 3 দিন ধরে। আর কিছুদিন পর উনি অবশ্য নিজেকে সামলে নিয়েছিলেন। প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন উনি, কিন্তু বছর খানেক পরে উনি ওকে নিয়ে দারুণ গর্বিত হন। তিনি খুব গর্বিত, সবাইকে বলে বেড়াচ্ছেন আমার মেয়ে তো সন্ন্যাস নিয়েছে। হঠাৎই তিনি খুবই গর্বিত হয়ে উঠলেন। আর আমি নিজেকে নিয়ে আলোচনা করতে চাই না। আমি তাদের আবেগ বা তাদের কষ্টকে হালকাভাবে নিচ্ছি না, কিন্তু যদি আবেগ দিয়েই চলেন তবে এই পৃথিবীতে কোনো কিছুই হবে না। কেবল এই আবেগের বশবর্তী হয়ে চললে মহৎ কিছুই ঘটা সম্ভব নয়, নতুন কিছুই ঘটবে না। আমরা কখনো গৌতম বুদ্ধকে পেতাম না। জানেন তো যিশু কি বলেছিলেন? তিনি একবার বহু মানুষের ভিড়ে দাঁড়িয়েছিলেন, আর কেউ একজন বলেছিল আপনার মা এসেছেন, রাস্তা করে দিন, জায়গা ছাড়ুন। যিশু বলেছিলেন আমার কোনো মা নেই। কে ওই মহিলা? এটা শুনতে একটুও নম্রভদ্র মনে হয় না, কিন্তু বিষয়টা এমনই। তাই এমন একটা পর্যায় আছে যে পর্যন্ত আপনি আপনার চারপাশের মানুষদের দুশ্চিন্তা নিয়ে বিবেচনা করবেন, যখন চিন্তা পাগলামিতে পরিণত হয় তখন আপনাকে কিছু একটা করতেই হবে। তা না হলে এই পৃথিবীতে নতুন কিছুই করা সম্ভব হবে না, কোনো বিকাশ হবে না, চমৎকার কোনো কিছুই কখনো ঘটবে না যদি আপনি আবেগ দ্বারা চালিত হন। তাই এটা ব্যক্তিগত বিষয়, আমি সবাইকে একই দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করছি না। কিন্তু আপনি যদি পথটি নিয়ে এতটাই নিশ্চিত হন আপনাকে কথা বলতে হবে, কথা বলুন, কথা বলতে থাকুন, ততক্ষণ পর্যন্ত কথা বলুন যতক্ষণ না তারা বিরক্ত হয়ে বলছে বেরিয়ে যায়। আমি আশা করব কোনো বাবা মা যেন সেই পরিস্থিতির মধ্যে দিয়ে না যান যেটার মধ্যে দিয়ে আমার বাবা গিয়েছিলেন। উনি ভীষণই খারাপ অবস্থার মধ্যে দিয়ে গেছিলেন। কেউ কখনো তাকে ওই অবস্থায় দেখেনি। তিনি এক্কেবারে ভেঙে পড়েছিলেন। নমস্কার সদ্গুরু, আমি কিভাবে আমার আবেগকে খুব সুন্দরভাবে সামলাতে পারি? আবেগ কিভাবে সামলাবে?
যেমনভাবে আপনি ভাবেন আপনার আবেগও ঠিক তেমনই হয়। যদি আপনি কোনো কিছুকে ভালো ভাবেন তবে আপনার ভেতরে সুন্দর আবেগ তৈরি হবে। যদি আপনি ভাবেন কিছু একটা ভয়ঙ্কর, তবে আপনার ভেতরে খারাপ আবেগের জন্ম নেবে। বিষয়টা একদমই আলাদা নয়। আবেগ হলো চিন্তারই একটি রসালো আর ভারী অংশ। চিন্তাটা একটু রুক্ষ আর হালকা, আপনি যা খুশি ভাবতে পারেন, কিন্তু আবেগ একটু ভারী হয়। একদিন এক মা তার ছেলের শোয়ার ঘরে ঢুকে বললেন, অ্যালবার্ট, ওঠো, উঠে পড়ো, সকাল 8:30 বাজে, তোমাকে স্কুলে যেতে হবে। সে পাশ ফিরে আবার শুয়ে পড়ল। মা বিছানার অন্য পাশে গিয়ে বললেন, অ্যালবার্ট, ওঠো, স্কুলে দেরি হয়ে যাচ্ছে, তোমাকে যেতে হবে। তাকে ঝাঁকালেন, কিন্তু সে আবার এদিক ফিরে ঘুমিয়ে পড়ল। মা আবার বিছানার অন্য পাশে গেলেন আর ডাকতে থাকলেন। তারপর সে চোখ খুলে বলল, আমি স্কুলে যেতে চাই না। ওই জঘন্য স্কুলটাকে আমি ঘেন্না করি। বাচ্চারা খুব বাজে, শিক্ষকরা ভয়ঙ্কর, আর ওখানে যা হয় সব অসহ্য। আমি স্কুলে যেতে চাই না। তখন তার মা বললেন, অ্যালবার্ট, তোমার বয়স 43 আর তুমি ওখানকার হেডমাস্টার। একবার যদি আপনি কোনো একটা নির্দিষ্টভাবে ভাবতে শুরু করেন, আবেগ এসে সাথে জড়িয়ে পুরো বিষয়টাকে খুব ভারী করে তোলে, তাই না? শুরুতে যখন আপনি কিছু ভাবেন তখন সেটা বেশ ঠিকঠাকই থাকে, কিন্তু একবার আবেগ এসে এর সাথে যুক্ত হয়ে গেলে সেটা খুব ভারী, টইটুম্বুর হয়ে ওঠে। তখন আপনাকে কিছু একটা করতেই হয়, কারণ আপনার চিন্তার সাথে আবেগ জড়িয়ে গেছে। আপনি শুধু এখানে বসে ভাবুন, মেয়েটা বড্ড ভয়ঙ্কর। প্রথমে মনে হবে ঠিক আছে, স্রেফ মজা। আপনি নিজেকেই বলুন, ও সত্যিই ভয়ঙ্কর। আপনি দেখবেন 2 দিনের মধ্যেই আপনার আবেগ এই চিন্তার সঙ্গে মিশে যাবে। এরপর তাকে দেখলেই আপনার ভেতর নানান কিছু চলতে শুরু করবে, কারণ আপনার আবেগ চিন্তাকে ধরে ফেলেছে। শুরুতে যখন শুধু চিন্তাটা তৈরি হয়েছিল তখন ঠিক ছিল, কিন্তু আবেগ জড়িয়ে গিয়ে সেটা খুবই ভারী হয়ে সেটাকে বিহুয়াল করে তোলে। তাই এর উল্টোটাও একইভাবে কাজ করে। আপনি ভাবেন, ও মেয়েটা সত্যি খুব ভালো, সত্যিই ভালো, ভীষণ ভালো, বড্ড ভালো, উড়ে গেলেন। তাই আবেগকে আলাদা করে সামলানোর কোনো দরকার নেই। যদি নিজের চিন্তাকে সঠিক পথে রাখেন, আবেগ এমনি অনুসরণ করবে। নমস্কার সদ্গুরু, আপনি যে লিঙ্গ ভৈরবী প্রাণ প্রতিষ্ঠা করতে চলেছেন তার গুণাবলী নিয়ে কিছু বলবেন? এটা সম্পূর্ণ অন্য ধরনের একটা শক্তি হবে। একমাত্র সমস্যা হলো, যেহেতু মানুষের পক্ষে তাকে অনুভব করা অনেক বেশি সহজ হবে, কারণ তিনি হবেন অনেকটা কাঁচা শক্তি বা এনার্জির মতো। ধ্যানলিঙ্গের মতো অতটা সূক্ষ্ম নয়। তাই একটা সম্ভাবনা থেকে যায় যে মানুষ ভাবতে শুরু করবে লিঙ্গ ভৈরবী ধ্যানলিঙ্গের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এর ফলে ধ্যানলিঙ্গের চেয়ে ওখানে বেশি ভিড় হতে পারে, কিন্তু ধারণাটা ঠিক নয়। আমি এটা বলছি তার কারণ হলো, জগতের যে কোনো কিছুতেই সূক্ষ্ম জিনিস সবসময় কম মানুষকে আকর্ষণ করে স্থূল জিনিসের তুলনায়। আমি বলছি না যে লিঙ্গ ভৈরবী স্থূল, কিন্তু তিনি হলেন কাঁচা শক্তি। মানুষ তাকে অনেক সহজে অনুভব করতে পারবে এবং নিজের জাগতিক মঙ্গলের জন্য ধ্যানলিঙ্গের চেয়ে তাকে বেশি ব্যবহার করতে পারবে। লিঙ্গ ভৈরবী এমন এক শক্তি যা মানুষ অনেক কিছুর জন্যই কাজে লাগাতে পারবে। ধ্যানলিঙ্গ এই ধরনের কাজের জন্য নয়, ওটার প্রকৃতি একদমই আলাদা। কাজেই তিনি হয়তো অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠবেন। আমার ভয় এটাই। এখন অনেকেই বলেন যে তীর্থকুণ্ড ধ্যানলিঙ্গের চেয়ে বেশি শক্তিশালী। তারা শুধু আসে, ডুব দেয় আর চলে যায়।
প্রচুর মানুষ। অথচ এটা তৈরি করা হয়েছিল শুধুমাত্র প্রস্তুতি হিসেবে। কিন্তু তারা বলেন যে হঠযোগ যেমন অন্য কিছুর চেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে, এটাও ঠিক সেই রকমই। ওটা ছিল শুধুমাত্র প্রস্তুতির একটা ধাপ, কিন্তু প্রস্তুতির ধাপটাই যোগের চেয়ে বেশি জনপ্রিয় হয়ে গেছে। তাই এই ধরনের জিনিস ঘটতেই পারে। লিঙ্গ ভৈরবীর মূল প্রকৃতিটা ঠিক কেমন? তিনি কালীর মতো হবেন না, রোজ রোজ তার রক্তের প্রয়োজন হবে না, তাকে অন্যভাবে প্রাণ প্রতিষ্ঠা করা হবে। তিনিও পারদ ভিত্তিক। তাই যেহেতু এতে রস আছে, পারদকে রস বলা হয়, এই রসের কারণে তার বাইরের কোনো সাহায্যর প্রয়োজন হবে না। তবে তাও একটু রক্ষণাবেক্ষণের দরকার পড়বে। ধ্যানলিঙ্গের যেমন কোনো রক্ষণাবেক্ষণের প্রয়োজন নেই, কিন্তু এর একটু রক্ষণাবেক্ষণের দরকার। অন্তত মাসে একবার তাকে রক্ষণাবেক্ষণ করতে হবে। যদি আপনি এর বিজ্ঞানের কথা বলেন, তবে এটা স্রেফ আরেক ধরনের প্রাণ প্রতিষ্ঠা, শুধু এটা অত্যন্ত নারী সুলভ। আর যদি ঐতিহ্যের কথা বলেন, তবে দেবী উপাসনার ঐতিহ্য আগে থেকেই আছে। দেবীর আরাধনা পৃথিবীর সব জায়গাতেই ছিল, জানেন তো, সব জায়গায়। ভারতে এটা খুব জীবন্ত একটা শক্তি। লিঙ্গ ভৈরবী সেই অর্থে আলাদা হবেন যে এক হলো তিনি কোনো ত্রিমাত্রিক মূর্তি বা 3 ডাইমেনশনাল ফিগার নন। এর আগে হয়তো কখনো কোনো দেবী এমনটা হননি। ও না, হয়েছেন, হ্যাঁ, তবে ঠিক এই রকম নয়, তবে কাছাকাছি কিছু একটা ছিল। আপনারা যদি কলকাতায় গিয়ে থাকেন, কেউ কি দক্ষিণেশ্বরে গেছেন? যদি আপনি দক্ষিণেশ্বর গিয়ে থাকেন, তবে নিশ্চয়ই দেখেছেন হাজার হাত কালী বলে একটা জায়গা আছে। হাজার হাত কালী গেছেন? হাজার হাত মানে হাজার হাত বিশিষ্ট কালী। এটা কোনো ত্রিমাত্রিক মূর্তি নয়, মনে হয় যেন দেওয়াল থেকে বেরিয়ে আসছে। শুধুমাত্র একজন মহিলা দেখাশোনা করেন। এই জায়গাটা খুব কেউ একটা চেনেন না, কোনো এক পাড়ার বেশ ভেতরের দিকে। স্থানীয় একজন আমাকে সেখানে নিয়ে গিয়েছিলেন, আর ওটা এক অবিশ্বাস্য শক্তিশালী স্থল। আপনার ওই মহিলাকে দেখা উচিত, যিনি পৌরোহিত্য করেন ওখানে। তিনি সত্যিকারের এক নারী। আপনার ওনাকে দেখা উচিত, যেন শক্তিতে ফেটে পড়ছেন। তিনি নিজেই একজন দেবী। সেই মহিলা সত্যিই অসাধারণ। তাই লিঙ্গ ভৈরবী হবেন খুবই, মানে এই জিনিসগুলো ব্যাখ্যা করা খুবই কঠিন, কিন্তু ধ্যান লিঙ্গ প্রতিষ্ঠার একটা নির্দিষ্ট পর্যায়ে আমি নিজের মধ্যে সম্পূর্ণ আলাদা এক ধরনের মনোভাব, চরিত্র এবং শক্তি ধারণ করেছিলাম। সেই সময় আমি আমার সিস্টেমের একটা অংশকে নারী সুলভ করে তোলার চেষ্টা করেছিলাম, কারণ আমি অন্য একজনের ভূমিকা পালন করে সেটা পূর্ণ করার চেষ্টা করছিলাম। সেই সময় আমি বিশেষ এক ধরনের রূপ নিয়েছিলাম, যাকে কেউ কেউ খুব ভালোবেসেছিল, আবার কেউ কেউ ভয় পেয়েছিল। তো লিঙ্গ ভৈরবী কিছুটা সেই রকমই হবে। তিনি এমন হবেন যে কেউ কেউ তার প্রেমে পড়বে, আবার কেউ কেউ তাকে দেখে আতঙ্কিত হবে, কিন্তু কেউ তাকে এড়িয়ে যেতে পারবেন না। তিনি এমনই হবেন। নারীকে এড়িয়ে যাওয়া উচিত নয়, তাই না? হয় তাকে দূরে ঠেলে দেবেন, অথবা তাকে ভালোবাসবেন, কিন্তু এড়িয়ে যাবেন না। আর তিনি অত্যন্ত শক্তিশালী এক নারী হতে চলেছেন, একেবারে খাঁটি এবং আদিম এক নারী সত্তার রূপ।